কথা বলেই শিবম উঠে দাঁড়ালো এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। আজকের এই কথোপকথনের সময় তার হঠাৎই অস্পষ্টভাবে মনে হলো ভাবেশ সাহার আচরণে যেন কোথাও একটা অস্বাভাবিকতা রয়েছে। কৌতূহলবশত সে আর একবার ফিরে ভাবেশের দিকে তাকালো। সে দেখল ভাবেশও তার দিকেই তাকিয়ে আছেন। ভাবেশ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আর কিছু বলতে চাও? শিবম নীরবে দাঁড়িয়ে ভাবেশের দিকে তাকিয়ে রইল। ভবেশও বসে শিবমের মুখ থেকে কিছু শোনার অপেক্ষা করতে লাগলেন। শিবমের চোখে সামান্য দ্বিধার ছাপ ফুটে উঠল, কিন্তু সে কিছুই বলল না। নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। শিবম চলে যেতেই মিটিং হল জুড়ে নেমে এলো গভীর নীরবতা। ভবেশ দরজার দিকে তাকিয়ে রইলেন, যেখান দিয়ে শিবম কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। তারপর তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মালিক। বৃদ্ধ বাটলার কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু নিজেকে থামিয়ে নিলেন। ক্লান্ত কণ্ঠে ভবেশ বললেন, শুরুতে আমি ভেবেছিলাম পরিবারের অন্য শাখাগুলো সঠিক পথই বেছে নেবে। এল্ডার কাউন্সিলে আমাদের শাখার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তারা পরিবারের নিয়মকানুন মেনে চলবে, যাতে পরিবারের প্রধানের পদ দখল করতে পারে। সেই কারণেই আমি শিবমকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, যাতে তাদের মুখ বন্ধ করতে পারি। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, আমি কখনো তাদের কাছ থেকে এটা আশা করিনি যে তারা সত্যিই বাইরের শক্তির সাহায্য নিয়ে নিজেদের মর্যাদা ত্যাগ করবে এবং পরিবারের নিয়ম ভঙ্গ করবে। মনে হচ্ছে এখন তাদের নিজের রক্তের সম্পর্কেরও আর কোনো মূল্য নেই। তারা অন্য শাখাগুলোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর এ অবস্থায় শিবমের মতো একজন সাধারণ মানুষকে পরিবারে ফিরিয়ে আনা মানে হবে একটা ভেড়াকে বাঘের গুহায় ঢুকিয়ে দেওয়া। বৃদ্ধ বাটলার বললেন, মাস্টার, নাইডা সিটির পরিস্থিতি নিয়ে এতটা হতাশ হওয়ার প্রয়োজন নেই। এমন নয় যে আমাদের জয়ের কোনো সম্ভাবনাই নেই। যদিও তৃতীয় মাস্টারের শক্তি দুদিন আগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবু এখনও ৩-৪টি গোপন পরিবার আছে যাদের আপনি আমাদের পক্ষে আনতে পারেন। শেষ পর্যন্ত আমাদের গোপন শক্তিগুলো এখনও অক্ষত আছে, আর লড়াই করার ক্ষমতাও রয়েছে। ভবেশ মাথা নেড়ে বললেন, না, আমার তৃতীয় ভাই নিশ্চিতভাবেই মারা গেছে। মনে হচ্ছে তারা এক আঘাতেই পুরো শাহ পরিবারকে গিলে ফেলতে চায়। কিন্তু তার জন্য আগে তাদের আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। প্রসাদ কাকা, আপনি এখানেই থাকুন এবং আমার পরবর্তী খবরের অপেক্ষা করুন। উবরয় হোটেল থেকে বেরিয়ে শিবম সোজা নারাং এম্পায়ার টাওয়ারে ফিরে গেল। আপাতত সে সাহা পরিবার নিয়ে ভাবা বন্ধ করে দিল। সন্ধ্যায় দৃষ্টি আর শিবম অফিসের কাজ শেষ করে লিফটে নিচে নেমে টাওয়ারের সামনে এলো। রজত আগেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাদের অপেক্ষা করছিল। দৃষ্টি কিছু বলতে গিয়েও একটু থেমে গেল। কি হয়েছে দৃষ্টি? শিবম জিজ্ঞেস করল। দৃষ্টি বলল, আজ রাতে আমার একটা রিউনিয়ন আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? শিবম অবাক হয়ে তার দিকে তাকালো। কলেজ রিউনিয়ন? গত 2 বছর ধরে নারাং পরিবারে বিয়ে হয়ে থাকলেও সে কোনোদিনই দৃষ্টির বন্ধুদের সঙ্গে দেখা করেনি। দৃষ্টি তাড়াতাড়ি ব্যাখ্যা করল, আসলে ব্যাপারটা হলো, আমার কিছু বন্ধু আছে যারা একটু ঝামেলা করে, তাই ভাবলাম তুমি সঙ্গে থাকলে ভালো হয়। শিবম হেসে বলল, ও, তাহলে অবশ্যই যাব। একসঙ্গে গাড়িতে বসতেই রজত ইঞ্জিন স্টার্ট দিল এবং গাড়ি সোজা শহরের ব্যস্ত এলাকায় ছুটে চলল। কলেজ রিইউনিয়নের আয়োজন করা হয়েছিল বেঙ্গনি গোল্ড রাজবংশ হোটেলের একটি বিশেষ ব্যক্তিগত কক্ষে। ঘরে ঢুকতেই দৃষ্টিকে সবাই উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানালো। দৃষ্টি, ও মাই গড, কতদিন পরে দেখা। শুনেছি তুমি নারাং গ্রুপের প্রধান ডিজাইন অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছ, অভিনন্দন। আরেকজন বলল, এটা তো হওয়ারই ছিল। মনে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গয়না ডিজাইনের জন্য তুমি পুরস্কার পেয়েছিলে, আর আজ দেখো সেই ক্ষেত্রেরই একজন বিশেষজ্ঞ হয়ে গেছ। কয়েকজন সুন্দরী তরুণী হাসি মুখে এগিয়ে এসে দৃষ্টিকে অভ্যর্থনা জানালো। ঠিক তখনই গাঢ় বেগুনি রঙের স্যুট পরা এক ব্যক্তি সন্দেহভরা দৃষ্টিতে শিবমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আরে দৃষ্টি, তোমার সঙ্গে এই ছেলেটাকে?
দৃষ্টি একটু ইতস্তত করে বলল, ইনি হলেন। এরপর কি হলো জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবম দ্য হিডেন ওয়ারিয়রের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।